আচ্ছা, সবাই তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। তো এইখানে এই শীটটা আমি আপনাদের দিয়ে দিব মোটামুটি ক্লাস শেষের পরপরই আমি দিয়ে দিব। এখানে আপনাদের পুরো ডিটেল দেওয়া আছে। যেমন প্রথম অংশ হচ্ছে, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রো কন্ট্রোলারের ডেফিনিশন এখানে দেওয়া আছে। এই যে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা ছোট্ট কম্পিউটার বলতে পারি আমরা, যদি আমরা সেটাকে মাইক্রো কন্ট্রোলার ইউনিট ভাবে বসাই। শুধু চিপ হিসাবে বললে ওটা জাস্ট একটা আইসির মতো, একটু পরে ছবি আছে। কিন্তু যদি আমরা কোন একটা মাইক্রো কন্ট্রোলার ইউনিটের মতো বসে, যেমন আরডুইনো যেটা, তখন ওটাকে আমরা ছোট্ট একটা কম্পিউটার বলতে পারি। এবং এই কম্পিউটারের বৈশিষ্ট্যগুলা এখানে লেখা আছে, আমরা ছবি থেকে বোঝার চেষ্টা করি। এখানে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা এই লিংকে গিয়ে দেখতে পারবেন, যে আরো ডিটেল পড়তে পারবেন। আমরা জাস্ট এখানে ছবিতে আসি, তাহলে বুঝতে ইজি হবে। যেমন আপনাদের সিলেবাসে যেটা আছে, সেই সিলেবাসে হচ্ছে ইন্টেল 8051 মাইক্রো কন্ট্রোলার। এই ইন্টেল 8051 মাইক্রো কন্ট্রোলারের বৈশিষ্ট্য পরবর্তীতে আমরা দেখব কি কি আছে। এখানে এই 40 পিনের একটা আইসি, যেটার ভিতরে বিভিন্ন পার্ট পার্ট ভাবে করা আছে, যে কোনটা ইনপুট সাইড, কোনটা আউটপুট সাইড, কোনটা প্রসেসিং, কোনটা টাইমার, এবং আরো অনেক কাজগুলো আছে, যেটা আমরা একটু পরে দেখব। এবং মাইক্রো কন্ট্রোলারের মেইন বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত কিছু একটা চিপের মধ্যে বসানো আছে। মাইক্রো মাইক্রো কম্পিউটার আর মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য কি, মাইক্রো প্রসেসর এগুলো ডিটেইলে পরে আছে, তারপরে বলতেছি আগে। মাইক্রো প্রসেসরের মধ্যে ইনপুট আউটপুট সাইডটা থাকে না, ওটা জাস্ট প্রসেসিং সাইডটা থাকে মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে। কিন্তু মাইক্রো কন্ট্রোলারের ভিতরে সব কিছু এক জায়গায় এমবেডেড করা। যেমন এখানে আরেকটা দেওয়া আছে, এটা 80 মেগা, বর্তমানে এটা ইউজ হয় বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করার জন্য, মাইক্রো কন্ট্রোলার বেস প্রজেক্ট তৈরি করার জন্য। যেমন আরডুইনোতে এই চিপটা বসানো আছে, এবং এই চিপের সাথে আরো অনেক কিছু, অনেক ফাংশন অ্যাড করা আছে, যে কারণে বলতে গেলে আরডুইনোটা একটা ছোট্ট স্মল কম্পিউটারের মতো হয়ে যায়। বাট এই আইসিটা জাস্ট, শুধু এই আইসিটাকে বলা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। যেমন আরো কিছু এক্সাম্পল আছে। মেইন পার্থক্য মাইক্রো কন্ট্রোলার অথবা অন্যান্য গুলার মেইন পার্থক্য বোঝার আগে একটু জাস্ট এখানে আরো কিছু কথাবার্তা দেখি। যেমন একটু আগে আপনারা দেখছেন যে এই টাইপের আইসি, যেটার দুই সাইডে পিন আছে, ঠিক আছে? একটা ধরে নিলাম লেফট সাইড, একটা রাইট সাইডে পিন আছে। আর এইখানে পরবর্তীতে দেখেন, এই আইসিটা এভিআর অথবা এই আইসিটা বা এই মাইক্রো কন্ট্রোলারটা, এটা চারদিকে পিন আছে, চারটা সাইডেই। তো এটা হচ্ছে দুইটা টাইপের প্রসেসর বলতে পারি, যে প্রসেসরের নামগুলো পরবর্তীতে এই জায়গায় লেখা আছে। যদি দুইটা সাইডে থাকে, তখন এটার নাম হচ্ছে ডুয়াল ইনলাইন প্যাকেজ। যেমন এই যে এইটা হচ্ছে ডুয়াল ইনলাইন প্যাকেজ, দুইটা সাইডে আছে 8051 আমরা যেটা পড়বো। আর আরেকটা হচ্ছে কিউএফপি বা কোয়াড ফ্ল্যাট প্যাকেজ, এটার মানে হচ্ছে চার সাইডে, কোয়াড মানে চার, চারটা সাইডে এই এটার পিন আছে। তারপর এখানে যে ছবি এখানে দেওয়া আছে, আরডুইনোর একটা ছবি। এখানে কিন্তু পুরোটা কিন্তু মাইক্রোচিপ না, এটার একটা সাইড এখানে দেখানো হচ্ছে। এবং এইগুলা আরো ডিফারেন্ট টাইপের প্রসেসর এখানে আছে, এআরএম প্রসেসর। এইগুলা আমাদের মোবাইলে ইউজ হয়। আবার কোনোটা মোবাইল বলতে যেমন ধরেন শাওমি মোবাইল ফর এক্সাম্পল, লেটেস্ট যে মডেলগুলো, ওটাতে এআরএম প্রসেসর ইউজ হয়, অন্যান্য প্রসেসর ইউজ হয়। এটা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দিছি আপনাদের বোঝার জন্য। এখন আসবো এই এই ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রো কন্ট্রোলার।
এই ব্লক ডায়াগ্রামটা হচ্ছে একটা সিম্পল ভাবে এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেন করতে পারবেন, করতে পারেন যে এইটা বুঝি নাই স্যার আরেকবার বলেন, বা আরো কোনো কিছু যদি কোয়েশ্চেন থাকে সাথে সাথে করতে পারেন। সবাইকে মানে আনমিউট করা অপশন করা আছে। আচ্ছা, তো মাইক্রো কন্ট্রোলারের মেইন যে বলতে পারি স্ট্রাকচার অথবা ব্লক ডায়াগ্রাম, এখানে মেইন 6টা ভাগে থাকে। একটা ভাগ হচ্ছে সিপিইউ, তারপর র্যাম, রম, এগুলা সব, তারপর ইনপুট আউটপুট, টাইমার এবং সিরিয়াল কমিউনিকেশন পোর্ট, সিরিয়াল কম অথবা সিরিয়াল কমিউনিকেশন পোর্ট। এইটা সবগুলো একটা আইসির ভিতরে এমবেড করা থাকে। এই যে এই আইসির ভিতরেই সবকিছু দেওয়া আছে। মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে কি হয়? মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে যদি আমরা এখানে ছবি দেই নাই, ছবি কি আছে? এই যে এই ছবিতে আমরা যদি আসি, যে ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে কি হয়? মাইক্রোপ্রসেসরের আলাদা করে একটা প্রসেসর থাকে, চিপ, এবং এর বাইরে বাকি সবগুলা অনেক বড় একটা, ধরেন মাদারবোর্ড যেটাকে বলে, ওই মাদারবোর্ডের উপর বসানো থাকে, এবং সাইজ হয় মোটামুটি ধরে নেন একটা বইয়ের সাইজে। ঠিক আছে, একটা বইয়ের সাইজের মতো হয়ে থাকে, যেখানে র্যাম আলাদা, রম আলাদা, এই যতগুলো আছে সবকিছু আলাদা আলাদা ভাবে সেট আপ করার বা বসানোর জায়গা থাকে। আপনি চাইলে র্যাম, রম কমাইতে পারেন, বাড়াইতে পারেন। ইনপুট আউটপুট পোর্ট আপনি চেঞ্জ করতে পারেন, যেমন কিবোর্ড আপনি নতুন লাগাইতে পারবেন। ঠিক আছে, টাইমার সার্কিট কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, আপনি সেটা নতুন একটা লাগাইতে পারবেন খুলে। একইভাবে সিরিয়াল কমিউনিকেশন পোর্টও আপনি চাইলে মেইনটেনেন্সের কাজ জন্য উদ্দেশ্যে চেঞ্জ করতে পারেন। কিন্তু উপরে আসি এবার, কিন্তু যদি এই মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে সমস্ত কিছু একটা আইসির ভিতরে দেওয়া, এই র্যাম, রম, এটা যদি কোনো কারণে নষ্ট হয়, অথবা সিপিইউ বা টাইমার যে কোনো একটা পার্ট যদি নষ্ট হয়, আপনাকে এই মাইক্রো কন্ট্রোলার ফেলে দিতে হবে। আর এটার কোনো উপায়, চেঞ্জ করার উপায় নেই। যেমন যদি এটা এরকম এরকম ভাবে আপনি চিপ ইউজ করেন, এই চিপের কোনো একটা পার্ট যদি নষ্ট হয়, এখানে 6টা সেকশনের মধ্যে কোনো একটা পার্ট যদি নষ্ট হয়, তাহলে আপনাকে এই চিপ, এই মাইক্রো কন্ট্রোলারটা ফেলে দিয়ে নতুন একটা কিনে নিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। কি তবে এটা যদি আরডুইনো হয়, আরডুইনোর ক্ষেত্রে যদিও এরকম করা সম্ভব না বর্তমানে, কিন্তু চেষ্টা করলে এটা পসিবল। এই আরডুইনোর ভিতরে কিন্তু এই 80 মেগা, যেটা এই যে এই আইসিটা, এই চিপটা, এই চিপটা কোন এক জায়গায় বসানো আছে। এই ছবিটা আমি শিওর না এটা কি, এটা কোন ভার্সনের জন্য আছে, আরডুইনো ইউনো না ন্যানো, এটা আমার এখন খেয়াল নেই। তো এই এই চিপটা যদি এরকম হয়, এই আরডুইনোর ভিতরে যদি এই চিপটা নষ্ট হয়, যদিও আরডিনো খুবই প্যাক করা আছে, বলতে গেলে এটা খোলা খুব ডিফিকাল্ট, কিন্তু যদি কেউ যদি আম, একটু ট্রাই করেন যে এটা এটা খুলে আমি নতুন একটা লাগাবো, তাহলে এটা পসিবল। নর্মালি কেউ করে না, কিন্তু এটা আরডিনোর ক্ষেত্রে পসিবল। আরডিনো খুব বেশি দাম না, এখন আরডিনো সম্ভবত 350 না 400 টাকায় পাওয়া যায়। আর এই 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 মাইক্রো কন্ট্রোলার গুলা মেবি 100 টাকা বা 80 টাকা এরকম পাওয়া যায়, অনেকগুলো একসাথে কিনলে তো আরো দাম কমে পাওয়া যায়। 100 টাকা বা 120 টাকা এটার দাম, এই 8051। তো এইগুলা নর্মালি এখন খুব একটা কেনা হয় না, কারণ হচ্ছে এটা প্র্যাকটিক্যালি আমরা তেমন যেহেতু প্র্যাকটিক্যাল করতে পারতেছি না, সেই জন্য আমাদের প্রবলেম এই বিষয়গুলা। এখন ছোট্ট ছোট্ট ভাবে আপনাদের কাছে জাস্ট জিজ্ঞেস করবো, যদি কারো কোনো এই এতটুকু অংশের কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে করতে পারেন। এখানে জাস্ট আপনার পরীক্ষায় এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ মাইক্রো কন্ট্রোলার। তো এখান থেকে আপনি মাইক্রো কন্ট্রোলারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। আপনাদের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে এখনো বলি নাই, এটা একটু পরে বলবো।
পরীক্ষা পদ্ধতিটা কিভাবে হবে। যদি কারো কোয়েশ্চেন না থাকে আমি আগাইতে থাকি, যদি কারো কোয়েশ্চেন থাকে ইনস্ট্যান্টলি কোয়েশ্চেন করতে পারেন, সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, একটু লেট হয়ে গেল জয়েন করতে। অ্যাটেন্ডেন্স এখনো নেই, সমস্যা নেই। আমি অ্যাটেন্ডেন্স এর কথা বলছি না স্যার। এটা খুব হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ক্লাস মাইক্রো কন্ট্রোলার। তো স্যার স্টার্টিং থেকে যদি বেসিকটা যদি একটু পাওয়া যেত আরকি। আমি আসলে ওই যে ডিপি ডিআইপি যেটা সেখান থেকে আসলে আমি পেয়েছি। আগের আচ্ছা আমি কিন্তু এটা রেকর্ড করে রাখতেছি, যে কারণে আপনি পরেও এটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাও সংক্ষেপে একটু বলি। ডিআইপি ডুয়াল ইনলাইন প্যাকেজ, এটা বলা হচ্ছে যে যদি দুইটা লাইন থাকে, দুই সাইডে যদি পিন থাকে, যেমন একটা লেফট সাইড একটা রাইট সাইড, তখন সেটাকে ডিআইপি প্যাকেজ বলা হচ্ছে বা ডুয়াল ইনলাইন প্যাকেজ। আর যদি চার দিকেই পিন বের করা থাকে, চারদিকে পিন কানেকশন, যেমন এই যে এটা চার সাইডেই থাকে, চার মানে হচ্ছে কোয়াড ইংলিশে, তো এইটাকে কিউএফপি অথবা কোয়াড ফ্ল্যাট প্যাকেজ বলে। বুঝা গেছে? জি স্যার, এটা তো আমি পেয়েছি, মানে তার আগের একটু আগের লেকচার সেটা এরকম ছিল। এনিওয়ে স্যার, যদি থাকে রেকর্ড থাকে তাহলে আমরা এটা দেখে নিতে পারবো। না, রেকর্ডটা রেকর্ড কোথায় পাবো? করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। এটা কি স্যার ইয়েতে পাবো আমাদের? লিংক আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা এরপরে আসবো মাইক্রো কন্ট্রোলারের অ্যাপ্লিকেশন। মাইক্রো কন্ট্রোলারের অ্যাপ্লিকেশন, যদি আমি একটা ইসে আপনাদের লিখি, একটু হোল্ড করেন। আমি এখানে নোটপ্যাডে লিখতেছি, টাইপ করতে ইজি হবে এই জন্য আমি এখানে লিখতেছি। সেটা হলো এইটা, যেমন আপনারা এই যে কিছুদিন আগে কি লাস্ট সেমিস্টারে সম্ভবত মাইক্রো প্রসেসর পড়ছেন, তাই না? জি স্যার। তো মাইক্রো প্রসেসরে আপনারা 80886টা পড়ছেন, জি যেটা হচ্ছে 16 বিটের মাইক্রো প্রসেসর। তো সবার প্রথমে যে মাইক্রো প্রসেসর আসছিল, সেই মাইক্রো প্রসেসরটার নাম আর বৈশিষ্ট্য সম্পর্কে কি বলতে পারবেন কেউ? সর্বপ্রথম মাইক্রো প্রসেসর। আচ্ছা, সর্বপ্রথম মাইক্রো প্রসেসরের নাম হচ্ছে ইন্টেল 4004 এবং এটা ছিল 4 বিটের মাইক্রো প্রসেসর। পরবর্তীতে ইন্টেলের 8008 এটা আসে, যেটা ছিল 8 বিটের প্রসেসর। এরপর আরো অনেকগুলা প্রসেসর আসছে, আমার আর সবগুলো মনে নেই, যেমন 8080, তারপর 8085, 8086, এক একটার এক এক রকম বিট। যেমন 8080 8 বিট, 8085 ও 8 বিট, 8086 16 বিট। এবং এখন পর্যন্ত অসংখ্য চলে আসছে, এটা একমাত্র ইন্টেলই বলতে পারবে তারা কয়টা মডেল বানাইছে। হয়তোবা আপনি ইন্টারনেটেও সার্চ করে দেখতে পারেন। রিসেন্টলি কি আসছে, রিসেন্টলি আমরা বলবো কোর i9 হয়তোবা আসছে, বাংলাদেশে আসছে কিনা আই এম নট শিওর। এটা হচ্ছে রিসেন্টলি কোর i9। তো এটার আর্কিটেকচারটা বা ডিজাইনটা খুবই কমপ্লেক্স, এই কোর i9 এর ডিজাইনটা। তো এটা যেটা কত বিটের, 64 বিটের। তো এই জিনিসগুলো আপনারা দেখছেন বা শুনছেন যে 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, এই বিট গুলা কি জিনিস? এটা কি আরো আইডিয়া আছে যে এই বিট গুলা কি জিনিস? আচ্ছা, এই বিট গুলা হচ্ছে, যেমন ধরেন যে
আমি যদি এটা 0 থেকে 7 পর্যন্ত এটা হলো একটা bit। না না, ওইটা অন্য জিনিস। ওটা যেটা আপনি বলতেছেন ওটা অন্য জিনিস। আমি বলতে চাচ্ছি বা কোয়েশ্চেন হচ্ছে 4 বিট, 8 বিট, 32 বিট, 16 বিট, 64 বিটের প্রসেসর বলতে কি বোঝায়? যেমন যদি এখানে আহ, যদি এখানে একটা ড্র করি, স্ক্রিন দেখতে না পেলে বলবেন। একটা হোয়াইট বোর্ডে ড্র করতেছি, দেখা যাচ্ছে তো? জি স্যার। এই ধরে নেন আমি এখানে আহ, এটা হচ্ছে 8 বিটের প্রসেসর। তো এইখানে যে বিষয়টা হবে যে আমাদের এই 8 বিটের যে প্রসেসর, সে এট এ টাইম 8টা ভ্যালু নিয়ে কাজ করে। আপনারা কি এইটা বলতে পারবেন, এই যে এখানে যে আমি যে এরকম একটা 8টা ঘর আঁকছি তাকের মতো দেখতে, এই প্রত্যেকটা ঘর অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এটা কি আপনাদের জানা আছে? D0 থেকে D7 D0 থেকে D7 অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এক একটা ডিজিট। এটা হচ্ছে এক একটা ফ্লিপ ফ্লপ, এরকম নাম শুনছেন? জি, ফ্লিপ ফ্লপ। নাম শুনছি ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে 8 বিটের একটা রেজিস্টার। জি, ঠিক আছে, জি, রেজিস্টার। register, যেমন 8 যেমন বিটের। আমি যদি এটা লিখি রেজিস্টার, স্পেলিং হচ্ছে রেজিস্টার। আপনারা দেখবেন আরো এরকম এই একই টাইপের আরো নাম আছে, যেমন রেজিস্টর। রেজিস্টরটা কি? রেজিস্টারটা বাঁধা, যেটা আমরা ওই যে কালার কোড দিয়ে যেগুলি ওই যে হ্যাঁ, ইয়ে যেমন করি। এই কালার কোড দিয়ে আপনারা যেটা ইউজ করতেছেন রেজিস্টর। এবং আরো একটা আছে, এই টাইপের আরেকটা শব্দ আছে, সেটাও আমি একটু লিখি। রেজিস্ট্রার, এই শব্দটা শুনছেন? এটা শোনা হয়নি। এটা জি স্যার, আপনার শুনেছি স্যার। স্যার শুনেছি স্যার। বলেন যিনি শুনছেন। স্যার ভার্সিটিতে স্যার শুনেছি এটা স্যার, মানে টোটাল ভার্সিটিতে কি? বাদার যে সেটা হলো রেজিস্টার, আর একটা হলো রেজিস্টার একটা আছে। আচ্ছা, একজন বলছেন কোনো সাউন্ড আসে না। সবাই তো আমার মনে হয় শুনতে পাচ্ছেন জি নাকি? স্যার, আপনার কথা ক্লিয়ার। আচ্ছা, এই রেজিস্ট্রার হচ্ছেন আপনার ইউনিভার্সিটি লেভেলে একটা পোস্ট। যে জি স্যার। যে পোস্ট, যার কাজ হচ্ছে ইউনিভার্সিটিকে পরিচালনা করা ভিসির পরে। ভিসির পরে এটা পোস্ট, ঠিক আছে? তো আহ, এই বানানগুলো কাছাকাছি, যে এইগুলো একটু উল্টাপাল্টা যেন না হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। তো এইখানে আমি যে ছবিটা আঁকছি, এই ছবিটাকে বলা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার। রেজিস্টারের বৈশিষ্ট্য হচ্ছে সে একাধিক ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত, মিনিমাম 2টা ফ্লিপ ফ্লপ থাকতে হবে তার। তো নরমালি 2টা ফ্লিপ ফ্লপ এখন করা হয় না, 8টা ফ্লিপ ফ্লপ, মিনিমাম 8টা ফ্লিপ ফ্লপ থাকে 8 বিটের, এবং ওটাকে 8 বিটের রেজিস্টার বলা হয়। 8টা ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য কি? প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ 1 বিট করে ডাটা রাখতে পারে, জাস্ট 1 বিট, 1 বিট। হয় জিরো এটাতে, অথবা 1। হ্যাঁ, এই যে এখানে 8টা যে ঘর আছে, এইগুলোতে হয় 0 অথবা 1 থাকবে, যে কোনো একটা, প্রত্যেকটা ঘরে। তো সেরকম ভাবে, আচ্ছা এটা তো ওটা দিলেই ভালো ছিল। আম, তো এইখানে যে ধরেন আহ, যেটা বলতে চাচ্ছিলাম যে 8 বিটের প্রসেসর বলতে কি বোঝায়? 8 বিটের প্রসেসর বলতে বোঝাচ্ছে এখানে যে ডাটা আছে D0 থেকে D7 পর্যন্ত যে ভ্যালুগুলা, এট এ টাইম একটা নির্দিষ্ট সময়ে 8টা ডাটা নিয়ে কাজ করতে পারবে। যদি 16 বিটের রেজিস্টার হয় বা 16 বিটের প্রসেসর হয়, তখন এট এ টাইম 16টা ডাটা নিয়ে কাজ করতে পারবে। 64 বিট হলে
অফকোর্স এট এ টাইম 64টা 01 বিট নিয়ে নিয়ে কাজ কাজ করতে পারবে। 64 বিট নিয়ে কাজ করতে পারবে। তাহলে বুঝতে পারতেছি যে একই সময়ে 8 বিটে যে পরিমাণ কাজ হয় 16 বিটে তার চেয়ে কত গুণ হয়, প্রায় 8 গুণ কাজ হচ্ছে। 8 গুণ ডাবল। ফাস্ট, ডাবল না তো 8 গুণ, 8 8 64, জি জি 8 গুণ 8 গুণ কাজ হচ্ছে। তো এইটা হচ্ছে মেইন পার্থক্য এই 4 বিট, 8 বিট, 16 বিট এগুলোর মধ্যে। তো এইখানে যেরকম বলা আছে, আমরা যদি এখন এটাকে জাস্ট সংক্ষেপে লিখি যে 4 8 16 32 64 128, 128 এখনো বাজারে আসে নাই। 128 নিয়ে যতটুকু আমি জানছি বা বুঝছি যে এটা নিয়ে প্রসেসিং চলতেছে। যে এটা বাজারজাত করার জন্য প্রসেসিং চলছে। তো এখন এই 4 থেকে 128 যেটা লিখলাম, এইগুলার বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি আমরা এখন সকল ডিভাইস গুলো, যেহেতু আমরা অ্যাপ্লিকেশন, মাইক্রো কন্ট্রোলার অ্যাপ্লিকেশন বোঝার জন্য এটা অ্যাকচুয়ালি আসছি এখানে, এবং এটা যদিও পিডিএফ এ নাই, বাট ভিডিও লেকচারটা দেখলে এটা আপনার ক্লিয়ার হবে যে এই টাইপের এই নলেজটা আপনাদের প্রয়োজন পড়বে। সেটা হলো যে বর্তমানে আপনার কাছে কি কি ইলেকট্রনিক ডিভাইস আছে যেটাতে প্রসেসর আছে, একটু হিসাব করে বলতে পারবেন? আপনার বাসায় ধরেন। যেমন আমরা স্যার মোবাইল ইউজ করছি, এটার মধ্যে প্রসেসর আছে। হ্যাঁ, তারপরে তারপর? স্যার ক্যালকুলেটর Yes, এটার মধ্যে আছে। হ্যাঁ, তারপরে স্যার আমরা যে অন্য হোম অ্যাপ্লিয়েন্স যেমন টেলিভিশন, এটা ভিতরে এখন প্রসেসর ইউজ হয় হ্যাঁ। স্যার। ম্যাক্সিমাম ডিভাইসে এখন এগুলো ইউজ হয়। বলা যেতে পারে ধরেন আপনার ল্যাপটপটা ভুলে গেলেন, হ্যাঁ, ল্যাপটপ ডেস্কটপ এটা তো আছেই, তো ল্যাপটপ ডেস্কটপ না হয় বর্তমানে 32 অথবা 64 বিট এই দুটার মধ্যে আছে। সীমাবদ্ধ আছে। কিন্তু বাকি আরো অনেকগুলো ডিভাইস আছে। আপনার মাউসের মধ্যেও কিন্তু জি প্রসেসর স্যার। আছে, কিবোর্ডের ভিতরে প্রসেসর আছে, টিভি, ফ্রিজ, তারপর ওয়াশিং মেশিন, কুকিং, রাইস কুকার, তারপর আরো কত যে ডিভাইস আছে, মাইক্রোওয়েভ ওভেন, বলে শেষ করা যাবে না। ওগুলোর প্রত্যেকটাতে স্যার ইনভার্টার, এয়ার কন্ডিশনার, এয়ার স্যার কন্ডিশনার ইনভার্টার, এয়ার কন্ডিশনার আছে, ওটাতেও আছে। সবগুলোর ভিতরেই প্রসেসর আছে। তো যে যে কারণে দেখবেন যে মোটামুটি একটা হিসাব করে দেখা হয়েছে যে অ্যাবাউট 8 বিটের প্রসেসর পুরো ওয়ার্ল্ডে কয়টা আছে, এটা একটা মোটামুটি একটা হিসাব আসছে যে 8 বিটের প্রসেসর অ্যাবাউট 95% ডিভাইসে আছে। যত যত ধরনের প্রসেসর রিলেটেড যত ধরনের ডিভাইস আছে সেগুলোর মধ্যে 8 বিটের প্রসেসর হচ্ছে 95%, আর বাকি যতগুলো আছে সেগুলো মিলায় হচ্ছে 5%। তো কারণ কি? এর কারণ হচ্ছে যদি এমন হয় যে আমি যদি আমার ধরেন এয়ার কন্ডিশনার, একজন বললেন এই এয়ার কন্ডিশনার ভিতরে 64 বিটের একটা প্রসেসর দিই, কি হবে বলতে পারবেন? যদি এয়ার কন্ডিশনারে অথবা ফ্রিজের ভিতরে 64 বিটের প্রসেসর দিয়ে রাখছেন তাহলে কি হবে? এটা আরো দ্রুত কাজ হবে, সেন্সিং গুলি দ্রুত দ্রুত হবে। হবে ঠিকই, কিন্তু এটার কিন্তু পুরো এটা তো প্রয়োজন মনে হয় নাই। প্রয়োজন নাই, এত দ্রুত করার তো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নাই, কারণ যেমন ফাংশন কম। যেমন ধরেন কথার কথা কফি মেশিন, কফি মেশিনে, কফি মেকারেও এই মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর ইউজ করা হচ্ছে। এখন ওই মাইক্রো প্রসেসর বর্তমানে দেয়া হচ্ছে 8 বিটের মাইক্রো প্রসেসর, ওটার পরিবর্তে দেয়া হলো 64 বিটের মাইক্রো প্রসেসর। নরমালি কফি বানাতে যদি 10 সেকেন্ড সময় লাগে, সে 1 সেকেন্ডের মধ্যে করে দিল, আপনার কিন্তু কোয়ালিটি একেবারে জঘন্য হয়ে যাবে। এরকম একইভাবে ওয়াশিং মেশিনের দরকার, ধরেন 1 ঘন্টা ধরে কাপড় ধোয়, দেখা যাবে যে সে 10 মিনিটে কাপড় ধুয়ে শেষ করে দেবে। তো যে কারণে আপনার উদ্দেশ্যটা
ফুলফিল হবে না প্রথম। সেকেন্ড হচ্ছে আপনার খরচ, কস্টিং দাম কিন্তু অনেক আছে বেড়ে স্যার। যাবে, দাম বেড়ে যাবে। 64 বিটের কস্টিং বেশি হবে 8 বিটের তুলনায়। হ্যাঁ, 8 বিটের যে প্রসেসর সেটার দাম 100 টাকা, আর 64 বিটেরটা ভালো যেটা পাবেন হয়তো, এটা এখন এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু তাও ভালোটা দেখা যাবে 10,000 টাকার মতো পড়ছে, ভালোটা যদি আমি চাই। স্যার কোর আর 5 এর ইয়ে প্রসেসর, কম্পিউটারের যে প্রসেসর সেটার দাম তো স্যার অনেক, কত এটা? প্রায় 17-18 হাজার টাকা। তো 17-18 হাজার টাকা যদি আগে নরমাল। 12-13 হাজার ছিল, এটা এখন বেড়ে এরকম চলে আসছে। এটা কি করোনার জন্য বেড়ে গেছে এরকম? না স্যার, ইন্টেল কোম্পানি এটা মনোপলি করছে, কারণ ও, Intel বুঝছি। এখন ইয়ে কিনে নিছে, এ কি? অ্যাটমেলকে কিনে নিছে, নিয়ে এখন ওয়ার্ল্ডে একমাত্র ইন্টেলই আছে টিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কবে হইলো আমার জানা ছিল এটা না। মার্চ করছে স্যার, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল, 1 বছর হয়ে গেছে, প্রায় কাছাকাছি স্যার। তো ভালোই তো আপনার নলেজ আছে দুই এই ব্যাপারে। দুই দুই ব্র্যান্ডই আছে মার্কেটে, কিন্তু স্যার বাজেটের জন্য আর কি ইলেকট্রনিক্স ডিভাইসের মূল্যটা এখন বেড়ে গেছে আর কি। হ্যাঁ, এবং আরো একটা আছে, যেমন এই সে আপনি যদি দেখেন, আমি উল্লেখ করছি কিনা আমার খেয়াল নেই এখন, পিক মাইক্রো কন্ট্রোলার, এই যে পিক পিআইসি মাইক্রোচিপ কোম্পানির, এটাও কিন্তু অনেক ভালো চলছে। এখন জানি না এটা কি রকম চলে। এখনো স্যার ব্যাপক চলে। চলে, জি স্যার। আচ্ছা। তো আমরা এখানে তাহলে ব্যাক করি, তাহলে মোটামুটি বুঝতে পারতেছেন যে আমাদের লাইফে যতগুলো আমরা ডিভাইস ইউজ করতেছি তার ম্যাক্সিমামই হচ্ছে অ্যাবাউট 95% হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বেস। মাইক্রো কন্ট্রোলার গুলোকে নরমালি 8 বিটের প্রসেসর হিসেবে তৈরি করা হচ্ছে। 16 বিটের মাইক্রো কন্ট্রোলারও আছে, এবং ওটা স্পেসিফিক কাজে ইউজ হয়, কারণ 16 বিটেরটা অফকোর্স 8 বিটের চেয়ে ডবল পারফরমেন্স দিবে। যেখানে আমাদের বেটার পারফরমেন্স দরকার সেই সমস্ত জায়গায় আমাদের 16 বিটের মাইক্রো কন্ট্রোলার অথবা মাইক্রো প্রসেসর ইউজ করা হয়। এবং পিসি পিসিতে তো বলছি 32 আর 64, কিছু কিছু নতুন মোবাইলে আবার 32 বিটের প্রসেসরও ইউজ করা হচ্ছে। সেটার নাম এখন আমার মডেল নাম্বার এখন মনে নেই, আমি খুঁজে পরে জানাতে পারবো। আমি জাস্ট শুনছি এরকম যে 32 বিটেরটাও ইউজ করা হচ্ছে। এর কারণ হলো বর্তমানের যে মোবাইলগুলা, সেই মোবাইলগুলো অনেক বেশি ফাংশন ইউজ করা হচ্ছে। যেমন আপনারা যাদের কাছে ধরেন শাওমি, ফর এক্সাম্পল শাওমির মোবাইল আছে, লেটেস্ট মোবাইলগুলো যাদের কাছে আছে, তারা দেখবেন যে ওখানে অনেক ফাংশন অ্যাড করা পসিবল, এবং অনেকে দেখা যায় 100টা 200টা অ্যাপ ইউজ করতেছে, কাজে লাগুক বা না লাগুক ডাউনলোড করে রাখছেন। এবং অনেকে আবার গেম খেলে, তো গেম খেলার জন্য কিন্তু লো প্রসেসিং স্পিড হলে কাজ করবে না, হ্যাং হয়ে যাবে, গরম হয়ে যাবে। সেই গরম যেন না হয় সেটার জন্যই চেষ্টা করা হয় 32 বিটেরটা দেওয়ার। গেমিং পিসি যেগুলা, গেমিং মোবাইল যেগুলাতে ওইভাবে আমাদের তৈরি করা হয় যে আমরা গেমও খেলতে পারি ইজি ভাবে। ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে বাচ্চারা, বিশেষ করে বা ছোট যাদের বয়স কম আছে, তারা এগুলা গেমের প্রতি আগ্রহ তাদের বেশি থাকে। তো এই দিকে তারা এই কোম্পানিগুলো খেয়াল রাখে যে এদেরকে যেন গেমিং এর দিকে বলতে গেলে এক ধরনের আসক্ত যেন করানো যায়, সেই সুবিধাও তারা দিয়ে রাখে। তো এইখানে এখন যে অ্যাপ্লিকেশন যেগুলা, অনেকগুলো অ্যাপ্লিকেশনই আমি মুখে মুখে বলে দিচ্ছি, এই কথাগুলো এখানে লেখা আছে, আপনার এটা যদি পড়েন তাহলে বুঝবেন। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আরো এই যে দেখেন, সাম মোর এক্সাম্পলস। আচ্ছা, আপনাদের একটু নামাজের ব্রেক দিলে মনে হয় ভালো হয় না? একটু জাস্ট এই টপিকটা শেষ জি করে, স্যার, একটু নামাজের ব্রেক হ্যাঁ, দিলে স্যার একটু ভালো হয়। এই টপিকটা জাস্ট একটু শেষ করে তারপর আমি ব্রেক দিচ্ছি, জাস্ট এই এক্সাম্পলটা শেষ করে 10 মিনিটের ব্রেক দিচ্ছি। ধরেন সাম মোর এক্সাম্পলস, এখানে অনেকগুলো এক্সাম্পলের নাম অলরেডি দেয়া আছে, যেগুলোর অনেক কিছু আমি মুখে মুখে বলছি। যেমন টেলিফোন,
টিভি, ফ্যাক্স মেশিন, তারপর আরো কি কি আছে, ক্যামকর্ডার মানে হচ্ছে ভিডিও রেকর্ডার, ভিডিও গেম, রিমোট কন্ট্রোল তো বলতে ভুলেই গেলাম, টিভির রিমোট কন্ট্রোল, সেলুলার ফোন, পেজিং, ক্যামেরা ইত্যাদি আরো অনেক কিছু আছে। এইদিকে আবার আরো দেখি অফিসে আমরা কি কি ইউজ করতেছি, মাইক্রোওয়েভ ওভেন থাকতে পারে, লেজার প্রিন্টার, কালার প্রিন্টার ইত্যাদি। তারপর এখানে আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো এই জাস্ট এক্সাম্পল গুলো কয়েকটা এক্সাম্পল, এছাড়া আরো হাজার হাজার এক্সাম্পল আছে যেটা লিখে শেষ করা যাবে না। এত এত এক্সাম্পল আছে এই মাইক্রো কন্ট্রোলার ডিভাইসের। ঠিক আছে, এখন 10 মিনিটের মোটামুটি একটু ব্রেক থাকলো, আমরা 5:05 দিকে আবার আসবো। এখন আসবো আমরা আপনাদের কোর্সের যে নাম, এই কোর্সের নামের মধ্যে একটা অংশ আছে এমবেডেড সিস্টেম। যেমন যদি একেবারে উপরে একটু যাই জাস্ট বোঝার জন্য, আপনাদের কোর্সের নামটা কি? কোর্সের নাম হচ্ছে মাইক্রো কন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেমস ডিজাইন। তো হোয়াট ইজ এমবেডেড সিস্টেম আগে এটা বুঝি, তাহলে আমাদের এটা ডিজাইন কিভাবে করে সেটা বুঝতে পারবো। যেমন এখানে যে ডেফিনিশনটা দেওয়া আছে, সেই ডেফিনিশনের মিনিং হচ্ছে যে ধরেন এমন একটা সিস্টেম তৈরি করব যেখানে সমস্ত কিছু এক জায়গায় আছে কম্প্যাক্ট অবস্থায়, সেটাকেই এমবেডেড সিস্টেম বলে। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে কম্পিউটার প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট ইত্যাদি সবগুলো আমরা একটা কম্বাইন করে, এটা কম্বিনেশন করে একটা জায়গায় একটা ডিভাইসে তৈরি করব, এইটাকে বলা হচ্ছে এমবেডেড সিস্টেম। যেমন এখানে আপনারা এই লিংকে গিয়ে আরো ডিটেল জানতে পারবেন। মোটামুটি বলতে গেলে এখানে একটা কথা বলা আছে, এই লিংক থেকে আমি এটা লিখে রাখছি, সেটা হচ্ছে about 98% of all microprocessors manufactured are used in embedded systems। আমি অ্যাকচুয়ালি নাম্বারটা একটু ভুল বলে ফেলছি, 95% হবে না, 98% হয়ে গেছে বর্তমানে। ওই যে এখানে যে এই জায়গায় 95 হবে না, 98% হয়ে গেছে অ্যারাউন্ড এমবেডেড সিস্টেমস। এবং এই এমবেডেড সিস্টেম বর্তমানে এই তিনটা মোটামুটি 8 আর 16 বিটের প্রসেসর দিয়ে তৈরি করা হচ্ছে। তো এই কথাগুলো এখানে বলা মানে মোট কথা সহজ ভাষায় বলতে গেলে মাইক্রো কন্ট্রোলার দিয়ে যে সিস্টেম গুলো তৈরি করা হচ্ছে সেটাই হচ্ছে এমবেডেড সিস্টেম। এটা আমি বাংলায় বললাম, মানে বাংলা ভাষায় যেটাকে বলে অনেক সময় বোঝানোর জন্য, বাট এটা ডেফিনিশন না, সংজ্ঞা না। সংজ্ঞা হচ্ছে উপরে যেটা লেখা আছে, যে একটা এমন সিস্টেম যেখানে এই ডিভাইস গুলো একটা ডিভাইসের মধ্যে কম্বাইন করে তৈরি করা হয়, সেটাকেই বলে এমবেডেড সিস্টেম। তাহলে এখন এর পরের এসে আসি, যেমন এমবেডেড সিস্টেমের অ্যাপ্লিকেশন কি। এমবেডেড সিস্টেমের অ্যাপ্লিকেশন ফর এক্সাম্পল MP3 প্লেয়ার, এখানে একটা দেয়া আছে, জিপিএস রিসিভার, ডিজিটাল ক্যামেরা, ভিডিও গেম কনসোল, মোবাইল ফোন, এইগুলা এখানে দেওয়া আছে। বলতে গেলে অলমোস্ট এই যে এক্সাম্পল গুলো যেটা দেখছেন মাইক্রো কন্ট্রোলারের যে এক্সাম্পল গুলা, এমবেডেড সিস্টেমের এক্সাম্পলও সেম, একই। কারণ কারণ অ্যাবাউট 95 যেটা এখানে লেখাই আছে, 98% প্রসেসর দিয়ে যে ডিভাইস তৈরি করা হচ্ছে সেটাই এমবেডেড সিস্টেম। তো 98% যে ডিভাইস গুলো সেটা হচ্ছে সেগুলো যেগুলো দিয়ে তৈরি করা সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বেসড, মোস্ট অফ দেম, অ্যাবাউট ফুল যতগুলো আছে সবগুলোই। তো বলতে গেলে সেই সেম এক্সাম্পলই আমরা পাচ্ছি। এরপর এটা একটু প্রথম দিকেও আজকে দেখছি, এবং খুব সম্ভবত আপনারা মাইক্রো প্রসেসর যখন লাস্ট সেমিস্টারে পড়ছেন সামার 2020-তে, তখন এই টাইপের কোনো ব্লক ডায়াগ্রাম হয়তো দেখছেন। সেটা হচ্ছে মাইক্রো প্রসেসরের ব্লক ডায়াগ্রাম, যেখানে সিপিইউর সাথে বাইরে আলাদা করে প্রত্যেকটা ডিভাইস, র্যাম, রম, আইও পোর্ট মানে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, এগুলো হচ্ছে আইও পোর্ট।
টাইমার। টাইমার হচ্ছে ইন্টারনালি এটা ক্লক সার্কিট থাকে, সেটা হয়তো আমরা তো ওটা নিয়ে চিন্তা করি না। সিরিয়াল কমিউনিকেশন পোর্ট, এগুলা বিভিন্ন ধরনের পোর্ট থাকে। পোর্ট মানে হচ্ছে যে ধরেন আমাদের কম্পিউটারে অনেক ধরনের পোর্ট আছে, এর মধ্যে একটা খুবই জনপ্রিয় পোর্ট হচ্ছে ইউএসবি পোর্ট, এটা আমরা অহরহ কমিউনিকেশন পোর্ট যেটাকে বলি হ্যাঁ? আমরা, কমিউনিকেশন পোর্ট। না, ওটা তো অন্য জিনিস। না না, ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস। হ্যাঁ, ইউএসবি পোর্ট আমরা যেটা ইউজ করি, সেটা বলতে গেলে অলমোস্ট প্রত্যেক দিনই কোনো না কোনো কাজে আমরা ইউজ করতেছি। পেন ড্রাইভ ইউজ করা, মোবাইল ইউজ করা, ইউএসবি ডিভাইস, এমনকি বর্তমানের কিবোর্ড মাউস এগুলো সব ইউএসবি ভার্সনে চলে আসছে। আগে এগুলা অন্য ভার্সনে ছিল, সিরিয়াল কমিউনিকেশন পোর্ট আগে এদের ইউজ করতে হতো। এবং অনেক সময় PS2 পোর্ট বলা হতো, কিন্তু বর্তমানে কিবোর্ড মাউস গুলা এইসব সিরিয়াল কমিউনিকেশন বা PS2 পোর্ট ইউজ করে না, তারা এগুলা সব এখন ইউএসবি পোর্টে কনভার্ট হয়ে গেছে। তবে আরো অন্যান্য পোর্টও আছে, যেমন ল্যান পোর্ট, আপনাদের যে ওয়াইফাই ব্রডব্যান্ড নেটওয়ার্ক যে আপনারা ইউজ করেন, অনেক সময় যারা ইউজ করেন। RJ45। হ্যাঁ, তারপর হচ্ছে HDMI পোর্ট, ল্যাপটপের ভিতরে দেখবেন HDMI বলে একটা পোর্ট আছে। আপনার মনিটরের সাথে কানেক্ট করার জন্য যদি আলাদা কোনো মনিটর থাকে, সেই মনিটর এবং ল্যাপটপকে কানেক্ট করার জন্য HDMI পোর্ট থাকতে পারে। নট নেসেসারি মনিটরই হতে হবে, অন্য কোনো ডিভাইসও থাকতে পারে যেটা আপনি HDMI পোর্টের মাধ্যমে কানেক্ট করবেন। হতে পারে ডিজিটাল ক্যামেরা, মাল্টিমিডিয়া প্রজেক্টর হতে পারে। তো এইরকম অসংখ্য পোর্ট আছে। এমনকি এখন স্যার আরো একটা পোর্ট আসছে, সেটা হলো এখন ডিসপ্লে পোর্ট নামে একটা পোর্ট আসছে স্যার। এটা আরো আপগ্রেড, এইচডিএমআই পরের ভার্সন। এটার সম্পর্কে আমি শুনিনি, আপনার কোনো কিছু জানা আছে এই সম্পর্কে? ডিসপ্লে পোর্ট, স্যার এটা হলো জি জি ডিসপ্লে পোর্ট, এটা আপনার এইচডিএমআই পরের ভার্সন। এটা হলো এইচডিএমআই থেকে বেশি রেজুলেশন এবং কি এইচডিএমআই থেকে অনেক বেশি, ডিসপ্লেটা অনেক বেশি ক্লিয়ার দেখা যায় আর কি। আচ্ছা আচ্ছা, এটা আমার জানা ছিল না। নতুন এটা কবে আসছে বলতে পারবেন? আপনার আইডিয়া আছে? স্যার এটা আসছে 2012 সালে, বাংলাদেশে আসছে মোটামুটি 16 সালের দিকে। এত আগে আসছে? এই নামে তো শুনিনি। আচ্ছা যাই হোক, হয়তো আমি খেয়াল করিনি, হতে পারে। পরে এটা শর্ট নেম হলো ডিপি পোর্ট নামে পরিচিত। এমনি ল্যাপটপে নেই, এমনি অ্যাজ ইউজুয়াল মনিটর বা হাই কোয়ালিটির যে মনিটর আছে সেগুলা আছে, দামি মনিটর দিয়ে। ও আচ্ছা, ওই বড় স্মার্ট মনিটর গুলা নাকি? ওই যে স্মার্ট টিভি ওই টাইপের মনিটর গুলা? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার, এগুলা আপনার যেগুলা আপনার 1 লক্ষ বা 70-80 হাজার দাম, এই টাইপের যেগুলা, মানে অ্যাপেলের যে গেমিং সিরিজ বা রক সিরিজ এরকম টাইপের। ফরিদ সাহেব, অ্যাপেলের যে পোর্টটা ইউজ করা হয় ওই টাইপের অ্যাপেল কম্পিউটার, অ্যাপেলে যে টাইপের, হ্যাঁ ওই টাইপের না, এইচডিএমআই টাইপের, এইচডিএমআই, বাট এইচডিএমআই থেকে আপগ্রেড হতে পারে টাইপ এইচডিএমআই, মানে দেখতে এইচডিএমআই এর কাছাকাছি। আচ্ছা, হতে পারে HDMI এর ভার্সন 2 এরকম হতে পারে, হয়তোবা নাম দিছে ডিসপ্লে পোর্ট এরকম কিছু। আচ্ছা, এটা সমস্যা নাই। এইচডিএমআই ভার্সন 2 স্যার একটা আছে, এইচডিএমআই এর 2 ভার্সনও একটা আছে। ও আচ্ছা, তাহলে আরো উপরে। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এইখানে আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না, এটা জাস্ট একটু বোঝার জন্য এই ছবিটা দেয়া, যে ধরে নেন এইটা হচ্ছে আমাদের মাদারবোর্ড, এই যে যেটা আমি হাইলাইট করছি, এত বড় বা এর চেয়েও বড় মাদারবোর্ড হয়। এই মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোর্ট বসানো আছে, যেমন এই র্যাম গুলো বসানোর জন্য কিন্তু এক ধরনের স্লট আছে, ওই স্লটও কিন্তু এক ধরনের পোর্ট। ওইখানে আমি চাইলে নতুন র্যাম বসাইতে পারি, কারণ হতে পারে র্যাম নষ্ট হয়ে গেছে। নরমালি রম হয়তো চেঞ্জ করা যায় কিনা আমি শিওর না, র্যামটা চেঞ্জ করা যায়। ইনপুট আউটপুট এটা তো অফকোর্স চেঞ্জ করা যায়। আপনার মনিটরে প্রবলেম হয়েছে বা কিবোর্ডে নষ্ট হয়ে গেছে, তখন আপনি অন্য একটা কানেক্ট করতে পারবেন,
জাস্ট ওখানে ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করে দিলেই সে এই মাদারবোর্ডের সাথে এই সিপিইউ তে কানেক্ট হয়ে যাবে। তো মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে সেটা হলো যে এইখানে যে আমি হাইলাইট করে রাখছি এটাই দেখেন অনেক বড় জায়গা, সেই তুলনায় মাইক্রো কন্ট্রোলার হয়তো এই এতটুকু জায়গা নিবে বা বা এর চেয়ে ছোট সাইজেরও মাইক্রো কন্ট্রোলার আছে বর্তমানে ইফেক্টিভ। আমার এমনি একটা কোয়েশ্চেন আসলো মাথায় এটা থেকে, যেমন ধরেন এই যে সিপিইউ যেটা আছে এটা যে এত বড় সিপিইউ দেওয়া আছে অ্যাকচুয়ালি কিন্তু এত বড় না, এটা ছোট সাইজের হয়। মোটামুটি ধরেন আমি যদি একটু আঁকি এখানে এই সাইজের, এই যে আমি এখন যে হাইলাইট করলাম এই সাইজের মোটামুটি পিসি গুলোতে, ল্যাপটপ পিসি গুলোতে বা ডেস্কটপ পিসি গুলোতে দেওয়া হয়। যেমন উপরে যদি আসি, উপরে একটা ছবি এরকম ছিল, এই যে এই টাইপের গুলা ল্যাপটপ ডেস্কটপে ইউজ করা হয়ে থাকে। এখন আমার জাস্ট একটা কোয়েশ্চেন আপনাদের কাছে, কারো জানা আছে কিনা সেটার জন্য জিজ্ঞেস করতেছি। সেটা হচ্ছে আপনারা কোর i9 প্রসেসর তো শুনছেন, লেটেস্ট মডেল। স্যার লেটেস্ট ভার্সন। এই এত লেটেস্টে যাব না, একটু পিছনে যাই। মোটামুটি ধরেন 2000 সালের দিকে পেন্টিয়াম 4 প্রসেসর আসছিল, ইন্টেল পেন্টিয়াম 4। আমার কোয়েশ্চেন হচ্ছে ওই পেন্টিয়াম 4 প্রসেসর, ওটা সম্পর্কে আগে একটু বলে নেই। যেমন ওই পেন্টিয়াম 4 প্রসেসর হচ্ছে 1 ইঞ্চি চওড়া 1 ইঞ্চি লম্বা, ঠিক আছে? মোটামুটি এই যে এই সাইজের, মোটামুটি এই যেটা আমি ছবি এখানে হাইলাইট করে রাখছি, এই যে এটা এই মোটামুটি 1 ইঞ্চি চওড়া 1 ইঞ্চি 1 ইঞ্চি দৈর্ঘ্য 1 ইঞ্চি প্রস্থ, আর পুরুত্ব হচ্ছে অ্যাবাউট 5 মিলিমিটার, ঠিক আছে? অ্যাবাউট 5 টু 10 মিলিমিটারের মতো পুরুত্ব, খুব সম্ভবত 6 মিলিমিটার। আমার কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এই আইসির ভিতরে, এই চিপের ভিতরে কয়টা ট্রানজিস্টর ছিল বা কয়টা ট্রানজিস্টর বসানো লক্ষ ছিল? ট্রানজিস্টর। ওই লক্ষটা কত লক্ষ? স্যার সঠিক জানি না, অনেক। আপনাদের ভিএলএসআই কোর্স মনে হয় এবার আছে, তাই না? ফয়সাল স্যারই তো মনে হয় নিচ্ছেন। জি স্যার। ওনাকে জিজ্ঞেস করবেন সেটা হলো, কোয়েশ্চেনটা অ্যানসার আগে দিয়ে দিই, তারপরে আপনারা মানে আমার কোয়েশ্চেনের অ্যানসারটা দিয়ে দিই, তারপর স্যারকে কোয়েশ্চেন করেন কিভাবে এটা করে। এই ইন্টেল পেন্টিয়াম 4 এ 42 মিলিয়ন ট্রানজিস্টর ছিল। 42 মিলিয়ন মানে হচ্ছে 4 কোটি 20 লক্ষ। জাস্ট এই এতটুকু সাইজের মধ্যে 4 কোটি 20 লক্ষ ট্রানজিস্টর বসানো ছিল। এখন কোর i9 যেটা আসছে সেটা আরো বেশি, কত বেশি জানি না, হয়তো 10 কোটি আছে। স্যার হচ্ছে ভিএলএসআই পড়াচ্ছেন আপনাদের, এই কিভাবে 4 কোটি 20 লক্ষ ট্রানজিস্টরে এতটুকু জায়গার মধ্যে বসাইছে, এটা ভিএলএসআই টেকনোলজির মাধ্যমেই বসায়। তো এটাই আপনারা হয়তো অত ডিপলি হয়তো যাবেন না, কিন্তু মোটামুটি বেসিক আপনারা শিখবেন এই ভিএলএসআই কোর্সে, যে কিভাবে এই এত ছোট আইসির ভিতরে এতগুলা ট্রানজিস্টর বসে, এবং এই ট্রানজিস্টর গুলো কিন্তু এটা স্যার এসএমডি সিস্টেম না স্যার? এসএমডি যে মানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনটা এটা যত এসএমডি সিস্টেম করে দিছে, এসএমডি সিস্টেমই তো স্যার ছোট করে দিছে একদম এসএমডিটা কি? ট্রানজিস্টরটাকে। এসএমডিটা কি? এসএমডি মিনিংসটা তো স্যার মনে নেই। আচ্ছা, এটা আপনাদের যে ক্লাস, মানে এসএমডি স্যার হলো ট্রানজিস্টরের, স্যার ট্রানজিস্টরের পরের ভার্সন, যে মানে ছোট করছে, যেটা অনেক বেশি ছোট করে নিয়ে আসছে, এটা হলো এসএমডি ভার্সন আর কি। মানে খালি চোখে দেখা যায় না এরকম টাইপের, যে যেটা নিয়ে আসছে ওটাকে এসএমডি ভার্সন বলে। এই টাইপের ট্রানজিস্টর আছে। হ্যাঁ, এটা দেখতে হলে আপনাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, অনেক ছোট, অনেক মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় জি। তো এটা জাস্ট একটা আপনাদেরকে বললাম যে এই টাইপের ডিভাইসও আমাদের আশেপাশে আছে, যে এত ছোট যে চিন্তা করা কঠিন যে কিভাবে
এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আচ্ছা নেক্সটে যাই। যেমন এখানে কিছু সংক্ষিপ্ত একটা সংক্ষিপ্ত না, ডিফারেন্স দেওয়া আছে যে মাইক্রোপ্রসেসর সিস্টেম এবং মাইক্রোকন্ট্রোলার সিস্টেমের মধ্যে পার্থক্য কি। পার্থক্যগুলো হচ্ছে, যেমন এটা লেখা দেখেই আপনারা বুঝবেন এটা খুব বেশি জটিল কোনো কথাবার্তা এখানে লেখা নেই। যেমন মাইক্রোপ্রসেসরটা অফকোর্স বড় আর মাইক্রোকন্ট্রোলার ছোট। মাইক্রোপ্রসেসর সিস্টেম, আচ্ছা এখানে একটু বলে রাখা দরকার মাইক্রোপ্রসেসর সিস্টেমসটা কি জিনিস আর মাইক্রোকন্ট্রোলার সিস্টেমসটা কি জিনিস। আপনারা স্কুল কলেজে একটা শব্দ শুনে আসছেন, সবই সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার না, এরকম একটা শব্দ শুনছেন না কথা কেমিস্ট্রিতে? কেমিস্ট্রিতে করছি। হ্যাঁ, যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার না, এরকম কথাবার্তা এটা। যে সকল মাইক্রোকন্ট্রোলারই মাইক্রোপ্রসেসর কিন্তু সকল মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার না, এরকম। ঠিক আছে, যে মাইক্রোকন্ট্রোলার নিজেও কিন্তু এক ধরনের মাইক্রোপ্রসেসর। মানে এটা জাস্ট পার্থক্য হচ্ছে যে এটাকে কম্প্যাক্ট করে তৈরি করা হচ্ছে। কিন্তু সকল মাইক্রোপ্রসেসরকে আমরা মাইক্রোকন্ট্রোলার বলতে পারবো না, কারণ যেমন 32 বিটের মাইক্রোপ্রসেসরকে আমরা মাইক্রোকন্ট্রোলার বলতে পারবো না, ওটা মাইক্রোপ্রসেসর। বাট 8 বিটের যে প্রসেসরটা সেটা আমরা মাইক্রোকন্ট্রোলারও বলতে পারবো, সেটা আমরা মাইক্রোপ্রসেসরও বলতে পারবো। তো এইরকম কথাবার্তা, এই পার্থক্যটা একটু জেনে রাখতে হবে। এখানে যদিও আলাদা করে বলা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এদের মধ্যে পার্থক্য মানে ওই দিক দিয়ে পার্থক্য নাই, যে সকল মাইক্রোকন্ট্রোলারই অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর। তো এখানে জাস্ট কথাবার্তা, এটার দাম বেশি দাম কম, স্পিড বেশি স্পিড কম। যেমন নরমালি মাইক্রোকন্ট্রোলারের স্পিড হচ্ছে মেগাহার্টজে, আর আমাদের ল্যাপটপ ডেস্কটপে যে 3264 বিটের আছে সেগুলো হচ্ছে গিগাহার্টজ রেঞ্জে স্পিড হয়। তো স্বাভাবিকভাবে গিগাহার্টজ মানেই হচ্ছে অনেক পাওয়ারফুল, অ্যাবাউট 1000 গুণ বেশি। মেগার চেয়ে গিগা 1000 গুণ বেশি। খুব হাই অ্যাকুরেসি আমরা পাবো, মাইক্রোকন্ট্রোলারে লো অ্যাকুরেসি পাবো। এবং যেমন ধরেন মাইক্রোকন্ট্রোলার আমি লো অ্যাকুরেসি কেন বলতেছি, কারণ হচ্ছে এখানে আমার খুব হাই এফিসিয়েন্সি দরকার নেই, এমন জায়গায় আমরা এটা ইউজ করব। যেমন ওয়াশিং মেশিন হতে পারে, কফি মেশিন হতে পারে, এখানে আমাদের এত 100% অ্যাকুরেসির প্রয়োজন নেই, আমাদের কাজ চলার মতো হলেই হয়। কিন্তু সেই জায়গায় যদি এমন হয়, ধরে নিলাম আমরা কোনো অপারেশন থিয়েটারে কোনো খুব জটিল কোনো অপারেশন করতেছি, যারা ডাক্তার আছে, ওইখানে যদি আমার হাই অ্যাকুরেসি মেনটেন না করা হয় তাহলে বিপদ হতে পারে, যে রোগী আছে তার। সে সমস্ত জায়গায় মাইক্রোকন্ট্রোলার দিয়ে করা যাবে না, সেখানে খুব হাই প্রসেসিং হাই অ্যাকুরেসি ডিভাইস দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তারপর হলো মাইক্রোপ্রসেসরের একটা বড় সুবিধা হচ্ছে এটার পার্টস গুলো আমি চাইলে চেঞ্জ করতে পারবো যদি নষ্ট হয়, কিন্তু মাইক্রোকন্ট্রোলারটা চেঞ্জ করা পসিবল না। নষ্ট হলে আমাকে পুরোটা নতুন কিনে নিয়ে আসতে হবে। দাম খুব বেশিও না, 100 টাকা 200 টাকার মধ্যে এটা পাওয়া যায়। এটার দাম পুরোটার দাম হয়তো ওই যে যেরকম বললেন 17,000 18,000 টাকা, কোরাই 7 মেবি। তো এরকম প্রাইস আছে। আর বর্তমানে 32 বিট অথবা তার চেয়ে বেশি যেগুলা, সেগুলাকেই আমরা মাইক্রোপ্রসেসর ইউনিট বলতেছি, বা সেগুলাকে আমরা আমাদের যে ল্যাপটপ ডেস্কটপ বা মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার গুলোতে ইউজ করা হচ্ছে মিনিমাম 32 বিট। আর 32 বিটের চেয়ে কম যেগুলা, সেটা আমরা এই 16 বিট, যেমন 8 বিট আর 16 বিট, সেগুলাকে আমরা এই মাইক্রোকন্ট্রোলারের এমপিইউ, মাইক্রো কন্ট্রোলার প্রসেসিং ইউনিট, অথবা অনেক সময় এমসিইউ বলে, মাইক্রো কন্ট্রোলার ইউনিট, এইভাবে আমরা ইউজ করতেছি। আচ্ছা, আজকে আরেকটু দেখি এখানে কি কি আছে আরো। আজকে 5:30 বাজে, এরপরে আরো 2টা ক্লাস আছে। হ্যাঁ, আজকে এইখান পর্যন্তই রাখলাম, 7 নম্বর কোশ্চেন পর্যন্ত পড়লাম। নেক্সট দিন আমরা 8 নম্বর থেকে পড়বো।
স্যার এই 6 নম্বরে এখানে মাইক্রোপ্রসেসরের এখানে ব্র্যাকেটের মধ্যে এমসিইউ আছে, আবার এটাও সেম, বুঝলাম হ্যাঁ না এটা স্যার। এমসিইউ হবে, এটা এমসিইউ হলে সুন্দর হয়। এটা বলতেছেন এই জায়গাটা? স্যার এই যে 6 নম্বরে 32 বিটের সিপিইউ, পরে যে এমপিইউ, আবার হ্যাঁ এটা এমপিইউ, এই দুইটার দুটো মিনিট। অ্যাকচুয়ালি এমপিও বলা মানে এই জায়গায় যেটা এমপিও বলতে পারবো, এমসিইউ স্পেশালি বলা হয়ে থাকে, এটা কোনো সমস্যা না। বাট এইখানে আমি এমসিইউ বলতে পারবো না এই জায়গায়। জি স্যার। মানে মাইক্রো কন্ট্রোলার তো মাইক্রো প্রসেসরই এক ধরনের, জি সে কারণে আমি এমপিইউ বলতে পারবো, বাট স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য এমসিইউ বলে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? 7 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা যে কোনো বিষয়ে? থাকলে কোয়েশ্চেন করতে পারেন, আজকে এখান পর্যন্তই স্যার রাখবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা আসলে ইয়া মানে আসলে আমি একটু জানার জন্য আর কি স্যার। হ্যাঁ বলেন, এটা সমস্যা হচ্ছে নেই। স্যার, একটা মাইক্রো প্রসেসর বা একটা মাইক্রো কন্ট্রোলার আমি হচ্ছে আসলে কিভাবে এটা ব্যাড অথবা গুড, এটা আসলে কিভাবে করবো আর কি, মেজার করবো? আচ্ছা, ব্যাড গুড বোঝার জন্য এইটা একটা টেকনিক আছে, টেকনিক বলবো না, এটা একটা সিস্টেম হচ্ছে ভিএলএসআই টেস্টিং বলে একটা সিস্টেম আছে। তো এইটা আপনি হয়তো জি স্যার। অত ইজি ভাবে বুঝতে পারবেন না। এইটা যখন প্রসেসিং করা হয়, তৈরি করা হয়, ওই সময় যারা ইঞ্জিনিয়ার বা ডিজাইনার যারা আছেন, ওনারাই টেস্ট করেন যে মাইক্রো কন্ট্রোলার যে বানালাম সেটা কি ঠিক আছে কি নাই। এটা বিভিন্ন স্টেপ আছে, অনেকগুলো স্টেপ আছে। একটা স্টেপ হচ্ছে ওনারা সফটওয়্যারে ডিজাইন করে, সফটওয়্যারে ডিজাইন করে তারা চেক করে যে সফটওয়্যারে ঠিকমতো কাজ করে কিনা। সেকেন্ড স্টেপে আচ্ছা গিয়ে তারা আবার সেটাকে হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করে, ইমপ্লিমেন্ট করার পর দেখে যে ওটা ঠিক মতো কাজ করতেছে কিনা। আবার ফাইনালি আরো একটা স্টেপ থাকে, এত এখন আমার মনে নেই। ওই অনেকগুলো স্টেপ থাকে এবং বিভিন্ন স্টেপে চেক করা হয় যে মাইক্রো কন্ট্রোলার হোক বা মাইক্রো প্রসেসর হোক, সেটা ঠিক মতো কাজ করতেছে কিনা। যদি ঠিক মতো কাজ না করে তখন সেই আইসিটা ফেলে দেওয়া হয়, মানে বাজারজাত করা তো হয় স্যার, না। যেমন স্যার আমাদের হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন, যেমন হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন বলেন, এয়ার কন্ডিশনার, ইনভার্টার এয়ার কন্ডিশনার, যেগুলো এগুলোতে বিভিন্ন ধরনের ইউজ করা হয় এইগুলো। কিন্তু এগুলো আসলে স্যার হচ্ছে মানে কোনো মাল্টিমিটার দিয়ে বা কোনো ইয়ে দিয়ে ও এইগুলো আচ্ছা, মেজার ওইভাবে করা কি সম্ভব স্যার? জি স্যার। এইভাবে টেস্ট করা পসিবল কিনা সেটা এভাবে এটা স্যার মাল্টি ফাংশন, এটা মাল্টিমিটার দিয়ে চেক করা পসিবল না। হ্যাঁ, আমারও সেটাই ধারণা, এটা এইভাবে চেক করা পসিবল না। এটা অ্যাকচুয়ালি পসিবল এইভাবে, ধরেন আপনি কোনো প্রজেক্টে বসাই দিচ্ছেন আপনার আইসি, ধরেন এই জায়গায় ছবিতে আসি তখন বোঝাতে হয়তো ইজি হবে। যেমন ধরেন আপনি এই 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 একটা আইসি কিনে নিয়ে আসছেন, এই আইসি নিয়ে আপনি যখন কোনো প্রজেক্ট বানাবেন, এটা তো বিভিন্ন পিন গুলা কানেক্ট করবেন বিভিন্ন জায়গায়, আইসির সাথে বিভিন্ন রেজিস্টার ট্রানজিস্টর হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো এইটা করার পর জি আপনার স্যার। যে যেরকম ডিজায়ার্ড হওয়া উচিত ছিল সে করতেছে কি করতেছে না, সেটা তখন আপনি বুঝতে জি পারবেন। স্যার। কিন্তু আলাদাভাবে বোঝার, আমার যতটুকু ধারণা, আলাদাভাবে বোঝার উপায় নেই এই আইসি জি গুলা। স্যার। জি থ্যাংক ইউ স্যার, এটা স্যার জানার জন্য স্যার আর কি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আর কারো যেহেতু কোয়েশ্চেন নাই, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করব। এবং শেষ করার আগে কিছু কাজ আছে, একটু আমি জাস্ট এটা ই করি। আপনাদের এখন জাস্ট অ্যাটেন্ডেন্স নিব। সেই অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য কিছুই করতে হবে না, সবাই আপনাদের নাম তো লিখেই রাখছেন, নাম আর আইডি। নাম না লিখলেও চলবে, অ্যাটলিস্ট আপনাদের লাস্ট 4টা ডিজিট এবং কোন গ্রুপে কোন ব্যাচে আছেন সেটা লিখলেই এনাফ। সেটা আপনাদের অনেকের লেখা আছে, আমি একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে নিই, তারপর ক্লাস শেষ আজকের জন্য। স্যার আমাদের ভিডিওটা স্যার আমাদের কোথায় পোস্ট করবেন বা আমি কোথায় গ্রুপে কিভাবে পাবো? গ্রুপে লিংক দিব, ইউটিউবে আপলোড করে গ্রুপে লিংক দিব। তো যে কারণে আমাদের আপনারা- গুগল ক্লাসরুমে একটা করলে ভালো হয় না? গুগল ক্লাসরুমে
গুগল ক্লাসরুম দরকার নাই। গুগল আচ্ছা। ক্লাসরুম ওটা গ্রুপে জমা দিলেই ভালো হবে স্যার। গ্রুপে দেওয়ার উদ্দেশ্য আমি একটু পরে বলি, আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। অ্যাটেন্ডেন্স কোন জায়গায় দিতে হবে স্যার? আমি নিচ্ছি অটোমেটিক। আচ্ছা ঠিক আছে। আপনাদের কাজ কমায় দিচ্ছি। জি আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। আচ্ছা এখন স্যার আমার একটু প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ শিওর। পার্সোনাল। সেটা হলো স্যার, যদি আপনার কাছে পার্সোনালি আমরা প্রোগ্রাম শেখার জন্য যদি ইয়ে করি, করোনা কারণে তো আর এখন উপস্থিত হওয়া যাচ্ছে না, পরবর্তীতে যদি যাই স্যার আপনি কি হেল্প করতে পারবেন? আমি অবশ্যই চেষ্টা করব হেল্প করার, এটা কোনো সমস্যা নেই। আমি যতটুকু পসিবল হবে আমি চেষ্টা করব। যেমন আপনি এখন কোন টাইপের প্রোগ্রামিং শিখতে চান, এটাও একটা বিষয় আছে। স্যার আমি একসময় মাইক্রো সি নিয়ে কাজ করছি। আচ্ছা তো স্যার মাঝে অনেক গ্যাপ পড়ে গেছে, আর অনেক দিন চর্চা নাই। আচ্ছা এখন এইটা এই কোর্সে তো অ্যাকচুয়ালি ল্যাব হবে না, যে কারণে হয়তো এইবার হয়তো সেইভাবে মানে সময় দেওয়া হয়তো পসিবল হবে না। আমাদেরও স্যার এ তো 9 সেমিস্টার, আমাদেরও তো শেষের দিকে চলে আসছে। হ্যাঁ, তো যদি এখন আপনাদের এরকম ইচ্ছা থাকে যে আপনারা প্রোগ্রামিং ঝালাই করতে চান এবং ওটা নিয়ে কোনো কিছু করতে চান, এটা করতে পারেন যে নেক্সট সেমিস্টারে যে আপনাদের মানে এই সেমিস্টারই শুরু হয়ে গেছে, কিন্তু এই সেমিস্টারে আপনাদের ওইভাবে সুপারভাইজার সেট করা হবে না। সেই সুপারভাইজার সেটিংটা আমরা এই ফাইনালের পরে করব। আপনি চাইলে এরকম করতে পারেন যে আমার আন্ডারে কোনো প্রজেক্ট করলেন, আমার আন্ডারে কোনো প্রজেক্ট করলেন, তখন আপনার এই শেখাটাও হয়ে গেল, ঝালাই করাটাও হয়ে গেল। এটা ভালো হয় স্যার। স্যার স্যার আরেকটা জিনিস স্যার জানার ছিল। বলেন বলেন। স্যার আমাদের কি মানে যে আমাদের সুপারভাইজার আমরা কি মানে সিলেক্ট করতে পারবো, বা আমরা কি চেয়ে নিতে পারবো যে সবাই একজনকে চাইলে তো হবে না? স্যার সেটা তো অবশ্যই ঠিক আছে। হ্যাঁ, এইটা সম্পর্কে আমি বলি। যেমন ধরেন 45 ব্যাচে এরকম হইছে 12 জন স্টুডেন্ট, 12 জন গ্রুপ আমাকে সুপারভাইজার হিসেবে চাইছে। আমি এতগুলো গ্রুপ এজন্য স্যার আগেই বলে নিলাম। না, আগে বলে এখানে কিছু নিয়ম মেনটেন করা হবে, ওটা পরে আমি আপনাদের বলবো। ফাইনাল আসুক, ওই সময় আমি আপনাদের বলবো যে আপনাদের কিভাবে কি করতে হবে। এবং আগে আপনারা স্টাডি করেন, দেখেন। আমি নরমালি মাইক্রো কন্ট্রোলার বেসড গুলাই প্রজেক্ট হিসেবে নেই অথবা প্রজেক্ট করাই। স্যার আর্ডুনোর ব্যাপারে কি হেল্প করতে পারেন কোনো? হ্যাঁ, আর্ডুনো করা যাবে, করতে পারবেন। আসো তো না আসার আগে দেখছি ছবি দিলে দিয়ে গেছো, আসো তো না। আর্ডুনোটা অ্যাকচুয়ালি আপনাদের প্রজেক্ট যখন আপনারা করবেন তখন আপনারা করতে পারেন, এবং যতটুকু পসিবল আমি হেল্প করতে পারবো। কিন্তু আমার বিল্ডিং এখন কোয়ারেন্টাইন, আমি এখন তাই। আর অন্যান্য যেগুলো আছে, যেমন আপনাদের এই সেমিস্টারে ইন্টেল 8051, এটা দিয়ে কোনো কাজ হয় না। এটা জাস্ট ফর লার্নিং যে মাইক্রো কন্ট্রোলার কি জিনিস, একেবারে শুরু থেকে শুরু যেটাকে বলে বেসিক, এইটা আমরা জাস্ট এই কোর্সে শিখবো। প্রজেক্ট যখন আপনারা করবেন তখন আপনারা আরডুইনো করতে পারেন, মাইক্রোচিপও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। মাইক্রোচিপ দিয়ে করলে আপনার টাইম বেশি লাগবে, কারণ হচ্ছে মাইক্রোচিপ দিয়ে আপনাকে পুরোটা নিজে করতে হবে। আরডুইনো দিয়ে করলে আপনার টাইম কম লাগবে, কিন্তু আপনি হয়তো অত ভালো শিখতে পারবেন না। মানে কারণ হচ্ছে আরডুইনোতে রেডিমেড সবকিছু, একটা বোর্ড বসানো আছে, জাস্ট আপনি পিন গুলা বসাবেন, কোড করবেন, দেখা যাবে এক সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট। বাট আপনি আসলে আমরা যাব নামাজে, আমি একটু ঠান্ডা হয় না। মাইক্রোচিপ দিয়ে করলে তখন আপনার এই টাইম অনেক বেশি লাগে। যেমন আমি নিজে মাইক্রোচিপ দিয়ে একটা করছিলাম, অনেক সময় লাগে। কারণ হচ্ছে যে আইসি গুলো কিনে নিয়ে আসছি
দেখা গেছে আজকে কাজ করতেছে পরের দিন নষ্ট হয়ে যায়। তো এরকম আবার কয়েকবার চেঞ্জ করতে হয়। তো যে কারণে আমার মোটামুটি 6 মাসের উপরে আমার প্রজেক্ট করতে লাগছিল, সময় লাগছিল। শুধু প্রজেক্ট কমপ্লিট করতেই 6 মাস লাগছে, তারপর তো আরো কাজ আছে। তো যাই হোক, ওটা সমস্যা নেই, ওগুলো নিয়ে আপনাদের আইডিয়া দিব। মোটা এখন তো আর নামাজেরও টাইম হয়ে গেছে, ক্লাসও শেষ। আর কোনো কোয়েশ্চেন আছে কি আপনাদের? স্যার আমাদের পছন্দসই নিতে পারবো কিনা এটাই আর কি। এটার গ্যারান্টি দিতে পারবো না, এটা পরে বলবো, এগুলা ফাইনালের সময় বলবো। স্যার আজকে ক্লাসটা অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে এবং কিছু বুঝতে চেষ্টা করছি, যদিও সামনে আসি না দ্বিতীয় দিয়া। অনেক ভালো লাগছে স্যার। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা দেখা করব 1 সপ্তাহ পরে, আর আমি লিংকটা দিয়ে দিব, ধরেন 1 ঘন্টা পর লিংকটা দিয়ে দিব। স্যার ওকে, কোনো ফোন টোন করে তো হেল্প করেন স্যার, হ্যাঁ, ঠিক। আর্ডনের উপরে আমাদের কিছু কাজ আছে স্যার, যে কোনো সময় ফোন দিলে হেল্প করেন স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।